নমস্কার। আজকে সকাল থেকে আমরা দিল্লিতে দেখলাম এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপরতা, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বিকেলে দেখা গেল যে ভিকটিম পরিবারদের নিয়ে যে তৃণমূল নেত্রী দিল্লিতে গিয়েছেন তাদের মধ্যে থেকে 12 জনকে তিনি নিয়ে নির্বাচন কমিশনে যান এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন। তারপর তিনি বেরিয়ে এসে বলেন যে কমিশন আমাদের কথা শুনতেই চায়নি, এতটাই অসহিষ্ণু। আমরা জানাতে চেয়েছিলাম যে এসআইআর প্রক্রিয়ার জন্য এত মানুষ মারা যাচ্ছে, এভাবে ভুগছে, সে কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু কমিশন সেটা শুনতে চায়নি। এবং তৃণমূল সূত্রে বলা হয় যে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তিনি পরিষ্কার বলেন যে আপনাদের কথা শুনবো কেন, আপনাদের কথা কি লজিক আছে। এটা শোনার পরেই মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন বৈঠক বয়কট করে, এবং তারপরে বাইরে সাংবাদিক বৈঠক করেন। এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন এসআইআর এর বিষয়টি নিয়ে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন, তৃণমূল এটা থেকে কি পেল? কারণ বৈঠক বয়কট করে এলেন, কমিশন শুনতে চাইল না, তাহলে তৃণমূল কি পেল? এই গোটা যে এক্সারসাইজটা হলো, এই এক্সারসাইজের নেট রেজাল্টটা কি? অনেকের মনে হতে পারে কিছুই নয়। আমি এখানে একটা পাল্টা প্রশ্ন করে বলতে চাই, ধরুন তৃণমূলের যিনি অতি বড় সমর্থক, তার কাছে প্রশ্ন করতে চাই, তিনি কি ভেবেছিলেন যে আজকে ইলেকশন কমিশনের সঙ্গে মিটিং করতে গেলে ইলেকশন কমিশন কি বলবে? কারণ ইলেকশন কমিশন একটা গাইডলাইন মেনে চলছে, যে গাইডলাইন মেনে এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে। এবার যদি আমি ধরেই নিই তর্কের জন্য যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, তাহলে বিজেপির কথাতেও ইলেকশন কমিশন একটা গাইডলাইন মেনে নিয়েছে, যে সেই গাইডলাইন মেনে ইলেকশন কমিশন চলছে। তার উপরে যেটা হলো যে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একটি মামলা চলছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই মনে রাখতে হবে ইলেকশন কমিশন প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশ করতে চাইছিল না, সেই ইলেকশন কমিশন রাজি হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশ করতে। তার মানে কি? তার মানে গোটা বিষয়টা এখন সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে রয়েছে। তো সুতরাং যেখানে একটা ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের একটা নজরদারির বিষয় রয়েছে, এবং তৃণমূলের একটা অভিযোগ রয়েছে যে বিজেপির কথা চলছে ইলেকশন কমিশন, অর্থাৎ ধরেই নি, সেটাও যদি সত্যি ধরে নিই, তাহলে বিজেপির কথা ইলেকশন কমিশনের গাইডলাইন ফিক্স করেছে। তাহলে কমিশন যদি সেই গাইডলাইন ফিক্স করে থাকে এবং কমিশনের যদি পারপাসই হয় যে সেই গাইডলাইনটা মেনে চলা, তাহলে আজকে শুনবেন কি? এবং তৃণমূলও কি এক্সপেক্ট করেছিল যে ইলেকশন কমিশন সত্যিই শুনে এমন কোনো পদক্ষেপ করবে যেটা একটা তৃণমূলের জন্য ভিক্টরি হবে? নাকি তৃণমূল এটাই চাইছিল যে ইলেকশন কমিশন আমাদের কাছে শুনলো না, আমরা এটাই গিয়ে বাংলায় প্রচার করব যে দেখো ইলেকশন কমিশন আমাদের কথা শুনলো না? আমার তো মনে হয় সেটাই। কেন সেটা মনে হয় সেটাও আমি গোটা আলোচনাটায় খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতে পারি। একটা কথা মনে রাখতে হবে যে এই যে 12 জন ভিকটিমকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন দিল্লিতে, নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে, প্রথম যেদিনকে এই এসআইআর প্রক্রিয়ার জন্য একজন বিএলও মৃত্যু হয় বা কোনো একজন ভোটার তথাকথিত এই এসআইআর প্রক্রিয়ার জন্যই অ্যাংজাইটি অ্যাটাকে হয়তো তার মৃত্যু হয়েছে, এরকম যদি হয়ে থাকে, তারপর কি ইলেকশন কমিশনে কোনো গাইডলাইন চেঞ্জ হয়েছে? না সেই কথাটা শুনে তৃণমূলের দাবি মেনে ইলেকশন কমিশন কোনো গাইডলাইন চেঞ্জ করেছে? ইলেকশন কমিশন ভোটার তালিকা থেকে যে ঝাড়াই বাছাই করার জন্য যে নিজেরা নিজেদের মতন বিভিন্ন সময় গাইডলাইন বদলে বদলে গেছেন, কিন্তু কখনোই আমরা দেখিনি যে ইলেকশন কমিশন তৃণমূল বা শাসক দলের কথা কিছু চেঞ্জ করেছেন। তাহলে কি আজকে এমন কিছু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কারণে ইলেকশন কমিশন চেঞ্জ করে দেবেন? এটা কিন্তু হওয়ারও ছিল না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন কেন? এইখানেই হচ্ছে আসল বিষয়টা। গোটা তৃণমূলের যে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনী কৌশল, সেটা কি? সেটা হচ্ছে যে বাংলা দিল্লির থেকে আক্রান্ত। দিল্লিতে যারা বসে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বলছেন যে দিল্লির জমিদাররা তাদের ফরমান নিয়ে কলকাতায় আসেন, পশ্চিমবঙ্গে আসেন, এবং কিছু না কিছু পশ্চিমবঙ্গের জন্য চাপিয়ে দেন, যেটা পশ্চিমবঙ্গের মানুষকে যেটার জন্য ভুগতে হয়। কখনো সেটা হতে পারে আর্থিক বঞ্চনা, কখনো সেটা হতে পারে আর্থিক অবরোধ, এবং এ যাত্রায় হলো এসআইআর, যে কারণে আজকে যে এসআইআর প্রক্রিয়ার জন্য এই 12 জন
ভিকটিম, তাদের পরিবারে কেউ মারা গেছেন বা তারা কেউ ভুগছেন, তাদের কেউ অ্যাংজাইটি অ্যাটাকে পড়তে হয়েছে, তাদের কারো নাম ওঠেনি, যারা হয়তো সত্যি নাগরিক কিন্তু তাদের নাম ওঠেনি, তার মানে তারা ভুগছেন। কাদের হাতে ভুগছেন? না দিল্লির সকল জমিদারদের হাতে ভুগছেন। এটাই তৃণমূল প্রতিপন্ন করতে চাইছে এই গোটা ভোটে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে দিল্লি যাওয়ার পারপাস, সেটাকে আরো স্পষ্ট করে দেখানো যে দিল্লির জমিদাররা আমাদের কথা শোনে না, তারা চাপিয়ে দিতে চায়। তো আজকে যদি গণেশ কুমার খুব পেশেন্ট হিয়ারিং দিতেন এবং তৃণমূলের কথা সবকিছু বদলে দিতেন, তাহলে কিন্তু তৃণমূলের পারপাসকে সারবো। তো বরঞ্চ আজকে যে তৃণমূল বাইরে এসে যেটা বলছে, আমরা তো জানি না যে বৈঠকের মধ্যে কি হয়েছে। তৃণমূল সূত্রেই জানা যাচ্ছে যে গণেশ কুমার বলেছেন আপনাদের লজিক শুনবো কেন। এখন যদি গণেশ কুমার কালকে প্রেস কনফারেন্স করে কিছু একটা বলেন, তাহলে গণেশ কুমারের দিক থেকে বক্তব্যটা আমরা জানতে পারবো। কিন্তু টিল দ্যাট টাইম আমরা তো তৃণমূলের যে সূত্রের মারফত বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন যে ওরা শুনতেই চাইনি, ওই জন্য আমি বয়কট করেছি, আমরা সেটাই শুনবো। তো সেইটা তো এই পারসেপশনটাই তৈরি করার জন্য যে দিল্লির হাতে বাংলা আক্রান্ত। এবং এটার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে। প্রুভেন কেন? তার কারণ হচ্ছে 2024 ভোটের আগে মনে করে দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংসদ, বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি এদের সবাইকে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে। কেন? যে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভেবেছিলেন যে দিল্লিতে গিয়ে তিনি অবরোধ করার ধর্ণা দিতেই কেন্দ্র 100 দিনের টাকা ছেড়ে দেবে? বরঞ্চ তৃণমূলের মধ্যে হয়তো এই বাসনাটা ছিল যেন 100 দিনের টাকা না দেয়। টাকাটা দিয়ে দিলে তো আন্দোলনটাই খতম হয়ে গেল। আজকে যদি বাবরি মসজিদ নিয়ে এতদিনে আন্দোলন, বাবরি মসজিদ তৈরি হয়ে যাওয়ার পর আন্দোলন কোথায়? যতদিন তৈরি না হচ্ছে ততদিন আন্দোলন। তো ফলে টাকাটা যদি না দেয় তবেই তো আন্দোলনের সার্থকতা। এবং তার মধ্যে দিয়েই অভিষেক গোটা বাংলায় ঘুরে ঘুরে প্রচার করেছিলেন, দেখো দিল্লির জমিদাররা বাংলার টাকা আটকে রেখে দিয়েছে। তার আগে কিন্তু তৃণমূল সার্ভে করেছিল, তার 6-7 মাস আগে বাংলার গ্রামগঞ্জে অধিকাংশ মানুষ জানতোই না যে 100 দিনের টাকাটা কে দেয়, কেন্দ্র দেয় না রাজ্য দেয়। তার ফলে সেটাও একটা পারপাস ছিল যে বাংলা গ্রাম গরিবকে বোঝানো যে টাকাটা কেন্দ্র দেয়, কেন্দ্র টাকাটা আটকে রেখে দিয়েছে, সেই জন্য তো প্রজেক্ট বন্ধ। তো সেইটা একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড। এবং তৃণমূল মনে করে যে 24 ভোটের আগে ওই যে প্রচারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে দিল্লি আর্থিক অবরোধ করছে, তার সুফল তৃণমূল পেয়েছে। তার সুফল পাওয়া গেছে 24 নির্বাচনে পাওয়া গেছে। তার ফলে যে একটা ধারণা অনেকের কাছেই স্পষ্ট ছিল যে 21 বিধানসভা ভোটের আগে ফের তৃণমূল, তা সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, দিল্লিতে গিয়ে একটা কিছু বিষয় নিয়ে ধর্ণা দেবে। সেই জায়গা থেকে কি হলো না, এসআইআরটা পুরো ফুলটস বল, কোলে এসে পড়া বল, যে বলটা তৃণমূলকে সুযোগ করে দিয়েছে দিল্লিতে গিয়ে এই আন্দোলনটা করার এবং বাংলার মানুষকে দেখানোর যে দেখো বাংলা আক্রান্ত। এখন কলকাতা বা শহরাঞ্চলের আশেপাশের অনেকের মনে হতে পারে যে এই মিটিং করে তো কিছু হলো না, এটা লবডঙ্কা হলো। কিন্তু কলকাতার যারা ঘরে বসে ভাবছেন যে হলো না, অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য করে কি সবটা বলা? গ্রাম, গরিব, প্রত্যন্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে, তার যে বেনিফিশিয়ারি ভোটাররা রয়েছেন, তাদের অনেকের কাছে মনে হতে পারে যে দেখো দিদি আমাদের প্রোটেক্ট করার জন্য দিল্লি চলে গেলেন, দিদি আজকে ইলেকশন কমিশনে গিয়ে আমাদের জন্য লড়াই করলেন, 12 জন ভিকটিমকে নিয়ে গেলেন। এবং এই যে 12 জন ভিকটিম বা এত যে ভিকটিম পরিবারকে নিয়ে গিয়ে আজকে দিল্লির বঙ্গভবনে রাখা হয়েছে বা অন্য একটি গেস্ট হাউসে রাখা হয়েছে, এবং যেখানে আজ সকাল থেকে আমরা দেখলাম যে দিল্লি পুলিশ পুরো ঘিরে ফেলেছে, ঠিক আছে, সেই যে ভিকটিম পরিবার তাদের প্রোটেক্ট করার জন্য আবার কলকাতা থেকে একটা পুলিশের টিম যাচ্ছে। তার মানে হচ্ছে যে ওই যে ভিকটিম যাদেরকে নিয়ে গিয়ে দিল্লিতে বঙ্গভবনে রাখা হয়েছে এবং দিল্লির পুলিশ ঘিরে ফেলেছে, একটা হই হই কাণ্ড, তাদেরও প্রোটেকশনের জন্য কলকাতা থেকে পুলিশ যাচ্ছে। তো পারসেপশন, ইলেকশন, ভোট, রাজনীতি, ইটস অল অ্যাবাউট পারসেপশন। তো ধারণাগতভাবে একটা তৃণমূল এই ধারণা তৈরি করতে চাইছে যে দেখো বাংলা আক্রান্ত। এবং সত্যি কথা বলতে কি, এসআইআর প্রক্রিয়া, যে কোনো প্রক্রিয়া হলেই, সরকারি প্রক্রিয়া হলেই, সে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হোক, আধারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা হোক, সবকিছুতেই মানুষের ক্ষেত্রে মানে আবার ব্যাংকে যেতে হবে, আবার লিঙ্ক করতে হবে, কারণ আমাদের মধ্যে একটা জাড্য কাজ করে, ইনার্শিয়া। সেটাকে নাড়িয়ে, সেটাকে জাড্যটাকে ভেঙে বেরিয়ে গিয়ে করাটা একটা বড়
প্রত্যেকটা মানুষের কাছে একটা বড় বিষয়, এবং সাধারণ মানুষের প্রত্যেকদিন দৈনন্দিন অনেক রকম কাজ থাকে, সেই কাজের মাঝখান থেকে একটা সময় বার করে এসব করতে হয়। সেখানে যদি বারবার এসআইআর এর জন্য কাউকে ডোমিসাইল সার্টিফিকেট, কাউকে এই সার্টিফিকেট, কাউকে আধার কার্ডের জেরক্স, কাউকে তার ফটোকপি, তো এই সাইজে ফটো হবে না তো ছোট ফটো লাগবে, তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপর বাবার নাম ভুল, তারপর মায়ের নামের এই, তারপর নিজের নামের বানান ভুল, তার জন্য বারবার যেতে হয়, তাহলে কিছু মানুষের ভোগান্তি হচ্ছে। তো এই ভোগান্তির কথাটাই মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন। এই ভোগান্তিটা কার জন্য হচ্ছে? দিল্লির জন্য হচ্ছে। তো দিল্লির একটা জমিদার অ্যাপ্রোচ আছে, জমিদারি ভাব আছে, যে জমিদারি ভাবের জন্য বাংলা আক্রান্ত হচ্ছে। তো এইটাই হচ্ছে সামগ্রিক যে গল্পটা, এবং এই বাংলার মানুষের অধিকার তাদের সুরাহার জন্যই কালকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে আবার সুপ্রিম কোর্টে মামলা করেছেন, এবং সেখানেও তিনি দেখাতে চাইছেন যে দেখো, আইনি লড়াইটাও আমি তোমাদের জন্য লড়ছি, তার মানে আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের প্রোটেক্টর, দিল্লি যতই আক্রমণের বান ছুড়ুক না কেন আমি তো ঢাল নিয়ে আছি। এটাই হচ্ছে আজকে গোটা দিনের ছবিটা, এবং আগামী দিনেরও এটাই হচ্ছে যে মূল বিষয়টা। তারপরে কালকে কিভাবে ঘটনাগুলো আনফোল্ড করবে সেটা তো দেখারই আছে, সেটা তো আমরা আজকে প্রিএম্প্ট করতে পারবো না। কিন্তু থিমেটিক্যালি যদি আমরা দেখি, রাজনীতিটা যদি আমরা দেখি, তাহলে মোদ্দা বিষয় হলো এটাই। আশা করি আমি মোটামুটিভাবে এটা বোঝাতে পারলাম আপনাদের। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।